একদম ছোট্টবেলাতেই আমার বাবা মারা যায়। তো ওই পিরিয়ডটা আমাদের একটা খুব স্ট্রাগল এর ছিল এবং যদি কেউ ইন্সপিরেশন থেকে থাকে সেটা হচ্ছে একেবারেই আমার মা। Instagram পেজের নামটাও অনেকেই হয়তো জানে না যেটা কিনা মায়াস মেকওভার। এই মায়া নামটা অ্যাকচুয়ালি আমার মায়ের নাম। আমার ১ম YouTube এ আসে পেজ। যে YouTube থেকে আর্নিং টা হয় সেটা 7K র ছিল। 10 কেও পার মান্থ আর্ন করতে পারি আমার কাছে বিশাল ব্যাপার। ১ম যে একদম ভিডিওটা আমার ৩ সপ্তাহের মধ্যে ১,০০,০০,০০০ ভিউজ মানে ক্রস করে গিয়েছিল। একবার অফার এসেছিল হ্যাঁ, আমাকে ওয়েচওয়েট থেকে হ্যাঁ। কনট্যাক্ট করেছিল। হ্যাঁ, আর Facebook তো আমার হ্যাক হয়ে গেছিল। কেই আজকাল করছে বলে তারা করতে চায়। আমি বলব এটা কখনোই করো না। যদি তোমার ভালো লাগে, যদি তুমি এটার ব্যাপারে প্যাশনেট থাকো, আ তবেই শুরু করো। মানে অনেকেই আছে যে আমি YouTube চ্যানেল খুলব। বাট কি নিয়ে খুলবো আমি জানি না। নমস্কার। বৈঠকখানার নতুন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের পরিবারের সবাই ভালো আছে। আজকালকার এই ইউটিউবের যুগে বা সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের কাছে আমরা প্রতিদিন অনেক কনটেন্ট ক্রিয়েটরের কাজ দেখে থাকি। এর আগেও আমাদের শোতে কনটেন্ট ক্রিয়েটররা এসেছে। তো আজকেও যিনি অতিথি তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। তবে তার জার্নিটা বাকিদের থেকে একটু আলাদা। কারণ তিনি স্টার্ট করেছিলেন অভিনয় দিয়ে না বা অন্য অনেক কিছু দিয়ে না। উনি স্টার্ট করেছিলেন একজন মেকআপ আর্টিস্ট শিল্পী হিসাবে। প্রপারলি কীভাবে সেটা উনি বলবেন, আমি বলছি না। এবং তিনি এখন কনটেন্ট ক্রিয়েশনে অন্য ধরনের কাজ করেন অনেকটাই। তো তার সঙ্গে আমাদের আলাপ করাবো এবং চাইবো আপনারা তার কাজ দেখুন, তার পাশে থাকুন। তো যাই হোক, আমি বেশি বকবক করবো না, তার সঙ্গে আলাপ করিয়ে দিই। আজকের আমাদের অতিথি মিস মৌসুমী কুণ্ডু। নমস্কার। নমস্কার, নমস্কার সকলকে। আর কেমন আছো? খুব ভালো। আসতে অসুবিধা হয়নি? একদমই না। যাই হোক। আর কেমন লাগছে আমাদের এখানে এসে? বেশ ভালো লাগছে। এখানের ভাইবটা মানে বিফোর টাইম চলে এসেছি যেহেতু অনেকক্ষণ ধরে ভাইবটা নিচ্ছি এবং খুবই ভালো লাগছে। না, উনি খুব টাইমের ব্যাপারে খুব পাংচুয়াল এবং উনি আগে এসে পুরো ব্যাপারটা উনি দেখছেন, আমার সঙ্গে কথা বলছেন এবং খুব এক্সাইটেড উনি কাজটার একদম। জন্য। তো আমরাও খুব ভালো লাগছে ব্যাপারটা শুনে। তো উম তো আমরা তোমার জার্নিতে আসার আগে আমরা একটু জানার চেষ্টা করব তুমি যখন শুরু করেছো তার আগে তোমার ছোটবেলা বা তোমার পড়াশোনা, তোমার বেড়ে ওঠা এগুলো নিয়ে একটু কিছু বলো। ছোটবেলা মানে আ একটু ছোটবেলাটাতে যদি আমি ফিরে যাই, একটু হয়তো আলাদা ছিল বা এরকম হয়তো অনেকেরই হয়। বাট খুব কম হয় আরকি সংখ্যায়। তো ছোটবেলা থেকে মানে যেহেতু ছোট্টবেলা একদম ছোট্টবেলাতেই আমার বাবা মারা যায়। তো আমার মাকে অনেকটাই স্ট্রাগল করে আজকে এই জায়গাটাতে আমাদেরকে আনতে হয়েছে, আমাদের পড়াশুনো করা থেকে শুরু করে সবকিছু। তো ওই পিরিয়ডটা আমাদের একটা খুব স্ট্রাগল এর ছিল এবং সত্যি কথা বলতে ফাইন্যান্সিয়ালি আমরা খুবই লোয়ার মিডল ক্লাসে মানে কি বলবো? বিলো যদি কিছু থেকে থাকে তাহলে সেখান থেকে আমরা বিলং করতাম। তো করতাম কেন? মানে তখনকার পরিস্থিতি এখনকার পরিস্থিতি অনেকটাই হ্যাঁ, আলাদা। হুম। তো সেই সময়টাতে একটা স্ট্রাগল তো ছিল ফাইন্যান্সিয়ালি এবং সব দিক থেকেই একটা অনেক কিছু আমাদের চ্যালেঞ্জেস আমাদের মুখোমুখি হতে হয়েছে। আমি এবং আমার ২ বোন আ ফ্যামিলিতে মানে মায়ের ২ টো মেয়ে, মাকে একা পুরোপুরি হ্যান্ডেল মানে করতে হয়। কাকিমা, তার আবার ২ খানা মেয়ে হ্যাঁ, এবং আর্থিক সমস্যা। হ্যাঁ এবং কাকিমা তার আপনার কাছে আপনি অনেক ক্রেডিট ডিজার্ভ করেন। হ্যাঁ, হ্যাঁ, তারপর? আমার মানে যদি কেউ ইন্সপিরেশন থেকে থাকে সেটা হচ্ছে একেবারেই আমার মা। মানে ইভেন আমার যে Instagram পেজের নামটাও অনেকেই হয়তো জানে না যেটা কিনা মায়াস মেকওভার। এই মায়া নামটা অ্যাকচুয়ালি আমার মায়ের নাম। তো সেখান থেকেই হচ্ছে আমার পেজের স্টার্টিংটা হয়েছে আমার মায়ের নাম দিয়েই। ইভেন আমার দির যে বুটিকটা আছে মায়াস বুটিক সেটাও আমার মায়ের নামেই আছে। তো মা হচ্ছে আমাদের সোর্স অফ ইন্সপিরেশন সবকিছুতেই। আর হ্যাঁ, আর মা তার থেকেও বড় কথা মা হচ্ছে যখন এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হয় যে ছোট ২ টো বাচ্চা, একজন ৬ বছর, একজন ৩ বছর মানে সরি ৪ বছর ৭ বছর এরকম একটা এজ ছিল আমাদের ২ বোনের। তো সেই সময় মা অতটা মানে কি বলবো? মানে বাইরে যাওয়া, মেশা, কাজ করা যেরকম হয় মানে তখনকার সময় একেবারে হাউসওয়াইফ লিটারেলি যাকে হাউসওয়াইফ বলে, সেরকম ছিল আমার মা। তো হঠাৎ করে ওরকম একটা আ প্লাস পিছনে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছিল না, কিছু না। তো হঠাৎ করে ওরকম একটা মুখোমুখি হয়ে যাওয়া একটা বিশাল বড় ধাক্কা ছিল। কিন্তু সেই জায়গাটা থেকে মা যে একটা মাথায় সবসময়ের জন্য রেখেছে যে, "না, যাই কিছু হয়ে যাক না কেন আমার ২ টো মেয়েকে ভালোভাবে মানুষ করতে হবে।" এই জিনিসটা হচ্ছে মানে কি বলবো? তার জন্য আজকে আমরা এখানে আসতে পেরেছি আরকি।
কাকিমা আপনাকে অনেক, অনেক কুর্নিশ আমাদের তরফ থেকে। আপনি অনেক খেটেছেন, অনেক কাজ করেছেন। তো যাই হোক, আমরা আর কি বলবো? পরে জার্নিটা শুনবো তোমার থেকে। তো তারপর বেড়ে ওঠার পর, স্কুলিংয়ের পর তুমি এই রুটে কিভাবে আসলে? আ মানে মেকআপ এই থেকে রুটে শুরু অ্যাকচুয়ালি আমার না মানে বই পড়ার তোমার থেকে হচ্ছে বাড়ি কোথায় যদি মনে না হয়? বনগাঁতে। বনগাঁ, আচ্ছা। হ্যাঁ, এবার আমার বই পড়ার থেকে না মানে ওই গল্পের বই পড়া, ম্যাগাজিন পড়া এইগুলোতে হচ্ছে খুব ন্যাক ছিল। তো ছোটবেলায় ওগুলো খুব পড়তাম। পড়ে, পড়ে ম্যাগাজিনে তখনকার ওই ১৯-২০ বা এরকম ম্যাগাজিনগুলোতে কি থাকতো মেকআপ রিলেটেড অনেক কিছু দেওয়া থাকতো ছোটখাটো যেটা কিনা আমাদের খুব ইন্টারেস্টিং এর একটা জায়গা ছিল। আই গেস যারা মানে ছোটবেলায় এরকম ম্যাগাজিন পড়তো আরকি সকলেরই মেকআপ পার্টটা আই থিংক খুব ইন্টারেস্টিং লাগতো। স্পেশালি মানে যাদের একটু আর্ট রিলেটেড একটু ন্যাক থাকতো। তো ওখান থেকে পড়ে, পড়ে আমি মোটামুটি মেকআপ নিয়ে একটা ন্যাক তৈরি হয় এবং সেখান থেকে একটুখানি শিখি। আমি নিজে মেকআপ করতে খুব একটা ভালোবাসতাম না ছোটবেলায়। বাট অন্যের ওপরে করতাম। আমার খুব ভালো লাগতো। তো সেখান থেকে শুরু হয় তারপর আস্তে, আস্তে যখন একটু বড় হই, একটু নেট দুনিয়াতে আসি। মানে তখন যেই ভোডাফোনের নেট ছিল, ভোডাফোনের নেটে তখন হচ্ছে ব্লগ পড়া শুরু করি। এটা কোন সাল? ব্লগে মেকআপ। তখন কত হবে? ১১-১২ কি তার বেশি হবে ও এরকম হ্যাঁ। কিছু একটা এরকম হুম। টাইমে। তখন তো আমাদের 2G তখন নেট। হ্যাঁ, হ্যাঁ। 2G নেট। হ্যাঁ, 2G নেটে মানে তখন ওই ব্লগ পড়া স্টার্ট হয়। তারপরে ওই নেট ঘুরতে থাকতো সেই সময়টাতেই একটু, একটু করে ভিডিও দেখাটা স্টার্ট হয়। তো সেই সময়টাতে আমার একটা খুব ন্যাক তৈরি হয় যে আমি ওই কনটেন্ট রাইটিং এর এই কাজটা করব। ব্লগ রাইটিং যেটা আছে আর এটা মেকআপের উপরেই করব। কারণ ওটা নিয়ে বেশি পড়তাম, দেখতাম, ভালো লাগতো, ইন্টারেস্টিং লাগতো। তো আস্তে, আস্তে যখন আমি ভিডিও দেখা স্টার্ট করি, যেটুকুই হোক না কেন, সেই ভিডিও থেকে আমার মনে হয় আচ্ছা এখান থেকে ভিডিও করা যায় এরকমও একটা হতে পারে। তখন আমি জানি না এখান থেকে আর্নিং হয় বা কি। বাট এটা একটা প্রফেশন আমি জানি। কেমন কি আর্নিং কি বৃত্তান্ত কিছুই জানি না। বাট এটার প্রতি একটা আমার একটা ন্যাক তৈরি হয়, একটা প্যাশন বলতে পারো এটা তৈরি হতে শুরু করে এবং সেখান থেকে আমি মনে, মনে ভাবি যে এরকম কিছু একটা করা শুরু করব। বাট অবভিয়াসলি সেরকম না সার্কামস্ট্যান্স আছে আমার চারিদিকে, না যা, যা দরকার সেগুলোর ব্যাপারে আমার পুরোপুরি নলেজ আছে বা সেগুলো আমাকে কালেক্ট করতে গেলেও যে টাকা পয়সাটা আমার দরকার সেইটাও আমার কাছে আছে। তো সেখান থেকে আস্তে, 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 আস্তে যখন মানে আরো একটুখানি এগোতে থাকি মানে বড় হই তখন অবভিয়াসলি বাড়ির প্রেশারে গভর্নমেন্ট সার্ভিসের জন্যে শুরু করি পড়াশুনো করা, চাকরির পরীক্ষা দেওয়া এবং সেটাতে আমার একেবারেই ইচ্ছে করতো না। কিন্তু আমার মা খুব প্রেশার দিত মানে চাকরিটা করতে হবে, চাকরিটা পেতে হবে। আর একটু যেহেতু পড়াশোনায় ভালো ছিলাম তো মায়ের তো এক্সপেকটেশন একটু থাকবে। হাই ছিল যে, হ্যাঁ, তুই জব তো পেয়েই যাবি। তো একটু খাটলেই তোর হয়ে যাবে এরকম একটা বিষয়। বাট নিজের মন থেকে না চাইলে কি যত যাই হোক না কেন কিছুই হয় না। তো সেখান থেকে আস্তে, আস্তে মা বলে যে মা, দি এরকম বাড়িতে আরকি বলে যে, "তুই তো মেকআপটা করিস, তুই সাইড বাই সাইড চাকরির পরীক্ষা তো দিচ্ছিস, তাহলে তুই সাইড বাই সাইড অ্যাজ আ ফ্রিল্যান্সার তুই কাজ করা স্টার্ট কর।" কারণ কি হতো তখন ফ্রিতে যেহেতু মেকআপ করতে পারি, ফ্রিতে এসে সকলে সেজে যাচ্ছে। এরকম একটা বিষয়। তো তুই এটা টাকা নিয়ে কর। তো সেখান থেকে আমার স্টার্ট হয় ওটা এবং আমি মনে করি যে এই কাজটা যদি আমি করতে পারি এখান থেকে তো আমি তো আর্নিংটাও করতে পারবো এবং তার জন্য আমি যদি ভিডিও করতে চাই আমার যে সেটআপটা দরকার হয় সেটা আমি তৈরি করে নিতে পারবো সেভিংসটা থেকে। তো সেখান থেকে ওই ফ্রিল্যান্সিং এর কাজটা শুরু, সেভিংস শুরু এবং তারপর আস্তে, আস্তে মোবাইল, তারপরে আস্তে, আস্তে ক্যামেরা, তারপরে লাইট এগুলো সব আরকি শুরু হয়। ইচ্ছে থাকলে হয়ে যায়। চাকরিটা হয়নি আর? না, আচ্ছা। ওটা চেষ্টা করিনি। ওটা চেষ্টাই করেননি। হ্যাঁ, ছেড়েই দিয়েছি। আমি কি ওটা পসিবল নয় আমার হ্যাঁ, পক্ষে স্বাভাবিক। এবং সেটার জন্য খুব বকাও শুনেছি। কেন করলি না? মানে বহু বছর পর্যন্ত বকা-টকা শুনেছি। যতক্ষণ না পর্যন্ত এখানে একটুখানি established হয়েছি, ততদিন পর্যন্ত বকা শুনে গিয়েছি যে, সাইড বাই সাইড তুই এটা তো করতেই পারিস, এটা তো করতেই বাড়ির পারিস। লোকরা একটা স্টেবল জব চায়। আর কিছুই হ্যাঁ, না। ওরা হ্যাঁ, হ্যাঁ। ভুল না এদিক থেকে কোনো অ্যাঙ্গেল হুম, দিয়ে। হুম। তো একদমই ভুল তো অবশ্যই নয়। একদমই না। তো যাই হোক তুমি ওখান থেকে শুরু করে একটা জার্নি শুরু করলে। এটা আশা করি ২০১৯, ১৮-১৯ ১৯ এ হ্যাঁ, ১৯ এর 26th নভেম্বরে আমার ১ম ভিডিও লাইভ যায়। মানে ডেটও মনে রেখেছি এটা এই রিমার্কেবল আমার কাছে কারণ কি অনেকেই বলে যে ডেটটা স্পেসিফিক্যালি তুমি মনে রেখেছো? কারণ কি মানে আমার শুরুটাই হয়েছিল যে হঠাৎ করে ভিডিও তৈরি করলাম মানে বেশিরভাগ কি হয় যে হঠাৎ ইচ্ছে হলো কনটেন্ট ক্রিয়েশন এর কাজ স্টার্ট করে দিল। বাট আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি এটা করব তার জন্য অন্যান্য কাজ করছি। আমি এড তো করতে সেই পারছি। জন্য যে যেদিন আমি ফার্স্ট শুরু করি সেই দিনটা আমার মনে এখনো রয়ে না গেছে। রাখা উচিত। অবশ্যই রাখা উচিত। কারণ তুমি একটা প্ল্যান করে, অনেক কিছু কষ্ট করে, হ্যাঁ, তার পেছনে টাকা জমিয়ে কাজ শুরু করছো। এটা আমি হ্যাঁ। বুঝি। এটা প্রায় ৩ বছর আমি ফ্রিল্যান্সিং এর কাজ করি জাস্ট এই কাজটা স্টার্ট করব বলে কনটেন্ট ক্রিয়েশন এর কাজটা। বাহ! তো তারপর কনটেন্ট ক্রিয়েশন শুরু হওয়ার পর তোমার যখন জার্নিটা শুরু হলো,
তো ওই টাইমটা যে ফিনান্সিয়াল যে একটা চাপ থাকে, মানে আমি যতটা ব্যয় করছি ততটা আমার টাকা আসছে না, বা আসলেও সেই টাকাটা আমার লাভ হচ্ছে না। এটা আমরা এখানে যতজন কন্টেন্ট ক্রিয়েটার আছি বা যারা এই সিনেমায় কাজ করি, এদিকে গ্যাজেট কেনা, লোককে পে করা, অন্য অনেক কিছু থাকে। তো এই সময় না মানে ইকোনমিটা আমাদের ঠিক থাকে না, তুমি জানো। ওটা কিভাবে ম্যানেজ করছিলে ওই টাইমে? স্টার্টিংয়ে আমি বলব, যখন আমি দেখেছিলাম ডিভাইস, লাইট অ্যান্ড অল এইসব নিয়ে যখন আমি ইউটিউবেও সার্চ করি ১ম, তখন আমি দেখেছিলাম সকলে বলছে একটা ফোন থাকলেই হয়ে যায়। বাট যারা দেখাচ্ছে একটা ফোন থাকলেই হয়ে যায়, তাদের কাছে কিন্তু তখন আইফোন। এক্স্যাক্টলি। ঠিক আছে? এবার আমাদের কাছে তখন আইফোন মানে তো কি বলবো, আকাশচুম্বী বিষয় সেটা। ওটা তো কখনোই সম্ভব নয়। তো আমি স্মার্টফোন দিয়েই শুরু করি। আমার ১ম জার্নিটা রেডমির ফোন ছিল, যেটা এখনো আমার যারা ফলোয়ার্স আছে, কথা হয়, তারা যখন আমাকে জিজ্ঞাসা করে, "দিদি তুমি ১ম এ কোন ফোন ইউজ করতে?" আমি রেডমির ফোন দিয়ে স্টার্ট করি। তো সেই সময় ফোনটা দিয়ে স্টার্ট করি একটু ১ম দিকে, যেহেতু ফ্রিল্যান্সিং এর কাজটা তখন করতাম, তো ওখান থেকে টাকাটা মোটামুটি আমার উঠে আসতো। কিন্তু একটা সময় আস্তে, আস্তে দেখলাম আমি দুটো দিক ম্যানেজ করতে পারছি না। তখন আমি ফ্রিল্যান্সিং এর কাজটা পুরোপুরি ছেড়ে দিলাম। এদিকে পুরোপুরি শুরু করলাম, এবং সেই সময় তো শুরু হয়ে গেল প্যান্ডেমিক। ঘরে বসে কাজ করছি ঠিকই, বাট ব্র্যান্ড প্রমোশন অ্যান্ড অল সেগুলো তো আর তখন আসছে না। তো একটা সময় এরকম ছিল, মানে যখন কোভিড চলছে বা কোভিডটা চলে গেছে, তখনও এরকম একটা সময় এসেছিল, মানে আমি যে ভিডিও তৈরি করব মেকআপের জন্যে, আমার মেকআপের প্রোডাক্ট নেই আমার কাছে। এরকম অবস্থা হয়েছিল। তো সেই সময়টা তো অবভিয়াসলি অনেক মানে চ্যালেঞ্জেস এর মুখোমুখি আমাদের সকলকেই হতে হয়, যখন আমরা দেখি যে যেই এফর্টটা আমরা দিচ্ছি সেই অনুযায়ী আমরা ফাইন্যান্সিয়ালি সেই জিনিসটা পাচ্ছি না। কিন্তু আমার মধ্যে একটা জিনিস যেটা আমার এখনো আছে, আমার মনে হয়, সেটা হচ্ছে আমার ওই, তাই বলে কি গিভ আপ করে দেবো, জেদ। এই জিনিসটা নেই। মানে জেদও যে বলবো সেরকমও কিছু না। আবার গিভ আপ করে দেবো লড়ে যেতে এরকম, হবে। হ্যাঁ, কারণ ছোটবেলা থেকে এই জিনিসটা দেখা অভ্যস্ত হয়ে গিয়েছে, হ্যাবিচুয়েটেড এই বিষয়টা নিয়ে, মানে কম দিয়ে চালিয়ে দেওয়া এরকম বিষয়টা। তো ওইভাবেই চালাতাম। একটা সময় তো মানে খুবই ব্রেকডাউন হতো, ইমোশনাল ব্রেকডাউন হতো, যখন দেখতাম আমার কাছে মেকআপ প্রোডাক্টই নেই যে আমি একটা ভিডিও করব। তো সেই সময় আমার একটা ব্র্যান্ডের আসে, সেটা পেইড ছিল না, বার্টার ছিল, বাট ব্র্যান্ডের নামটা আমি নিচ্ছি না। কিন্তু সেই সময় মানে সেই ব্র্যান্ডের বার্টার ক্যাম্পেইনেই আসে, মানে পুরো মেকআপের কিট তারা পাঠায়, সেটা করতে হবে। মানে সেই সময় আমি কি বিশাল বড় একটা হোপ আমি দেখতে পেলাম। মানে ভালো ব্র্যান্ড, বড় ব্র্যান্ড, মানে সেখানে অত বড় একটা কিট পাওয়া পুরো মেকআপের সবকিছু, বিশাল ব্যাপার ছিল আমার কাছে। তো তারপর থেকে তো কি বলবো, আর ব্রেকডাউনটা হয়নি। আমি জানি যাই হোক না করে চালিয়ে দেবো। একটা আলো দেখতে পেলেই হলো। হ্যাঁ। এই জায়গাটা ধরে রাখাটা কঠিন। ঠিক হুম। আছে? অনেকেই এখানে গিভ আপ করে দেয়। ভাবে হয়তো আসছে না। ওই হোপটা ধরে রাখা খুব জরুরি। তো ব্র্যান্ড প্রমোশন নিয়ে খুব সুন্দর একটা কথা বললে তুমি। এর আগেও আমাদের একজন কনটেন্ট ক্রিয়েটর এসেছিলেন যিনি এটা বুঝিয়েছিলেন। তাও তোমার যেহেতু প্যাটার্নটা একটু ডিফারেন্ট, আমি তাই তোমাকে জিজ্ঞেস করছি যে ব্র্যান্ড প্রমোশন কিভাবে আসে কনটেন্ট ক্রিয়েটরদের কাছে? এবং সেটাকে কিভাবে তুমি ট্যাকল করছো? মানে কিভাবে করতে হয়? কোনো মেল আসে, ফোন আসে, এটার সঙ্গে ম্যানেজার রাখতে হয়, ব্লা, ব্লা। যেন আমাদের যারা দর্শক এখন কাজ করছে বা কনটেন্ট ক্রিয়েশন এ আসছেন, তাদের সুবিধা হবে। যদি তুমি বলো। ১ম এ স্টার্টিং এরটাই আমি বলছি। যখন একটা ক্রিয়েটর দাঁড়িয়ে যাচ্ছে, অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করে ফেলছে, তাদের আই থিংক কোনো গাইডেন্স এর দরকার হয় না। বাট যারা শুরু করছে তাদের জন্য আমি বলছি, ১ম এ আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার মানে সেই সময় যে ফ্রেন্ড সার্কেল ছিল, যখন আমি কাজ করা স্টার্ট করি, তো তারা আমাকে বলে যে, তুই আমার কাছে যেহেতু ১ম এই তো ব্র্যান্ড তো অ্যাপ্রোচ করবে না, ওরকম একটা ৭,০০০ ১০,০০০ ফলোয়ার্সেও খুব ডিফিকাল্ট তখনকার সময়। এখন তো মানে ৫০০ ফলোয়ার্সেও আই থিংক করে, ব্র্যান্ডের প্রমোশন করে। কিন্তু তখন খুব ডিফিকাল্ট ছিল, মানে ওরকম ফলোয়ার্স থাকা সত্ত্বেও ব্র্যান্ড প্রমোশন আসা। ইউটিউবে ঠিক আছে, বাট ইনস্টাগ্রামের ক্ষেত্রে তো আরোই ডিফিকাল্ট ছিল। তো সেই সময়টাতে আমাকে বলতো, "তুই ব্র্যান্ডদেরকে মেল কর, ব্র্যান্ডদেরকে ডিএম কর", ইনস্টাগ্রামে স্পেসিফিক্যালি। তো সেটা তো করতাম, কিন্তু অবভিয়াসলি কোনো রেসপন্স তো পেতাম না ব্র্যান্ডের থেকে। কারণ ব্র্যান্ডের তোমাকে চোখে পড়তে হবে তোমার এক্সাক্টলি, কাজকে। এক্সাক্টলি। তো সেইজন্য আমি ভাবলাম যে এভাবে মেল করে বা মেসেজ করে কোনো লাভ নেই। নিজেকে কাজ করে যেতে হবে, এবং নিজের কাজটা কিভাবে ভালোভাবে করতে হয় সেটাকে দেখতে হবে। একদম ঠিক কথা বলেছো। নিজের কাজটা যদি তুমি ভালোভাবে উন্নত করতে পারো বা আমরা যদি নিজেদেরকে ভালো করতে পারি,
আমার মনে হয় কখনো না কখনো কারোর চোখে আমরা পড়েই যাবো। হ্যাঁ, একদমই ঠিকই তাই। মানে সেভাবেই আর কি কাজ করতে, করতে আমার ১ম YouTube এ আসে পেইড প্রমোশন এর জন্য এবং ১ম আমার যে YouTube থেকে আর্নিং টা হয় ব্র্যান্ড প্রমোশন এর থ্রুতে সেটা 7K ছিল। তো ওটা তো বিশাল বড় একটা বিষয় ছিল। আমার তো ১ম এ মনে হতো YouTube থেকে যদি আমি 10K ও পার মান্থ আর্ন করতে পারি আমার কাছে বিশাল ব্যাস ব্যাপার। একটা মানে ভিডিওতে। আমার মাকে আমি হেল্প করে দিতে হ্যাঁ, পারবো। আর সবথেকে বড় কথা মায়ের এই বকবক করাটাকে আমি বন্ধ করতে পারবো। যদিও আমার মা খুবই হ্যাঁ, সাপোর্টিভ টিল নাও। হ্যাঁ। মা আমার ভিডিও দিনে এতবার দেখে যে আমি নিজে ফেড আপ হয়ে যাই। তো আ এরকম মানে সেই থেকে আর কি ব্র্যান্ড প্রমোশন আস্তে, আস্তে শুরু হয় এবং তারপরে আমার হচ্ছে YouTube এর আর্নিংটা স্টার্ট হয়। মানে YouTube এ যে Google AdSense থেকে সেটার পরে হচ্ছে আমার ওই আর্নিংটা স্টার্ট হয়। বাট তার আগে ব্র্যান্ডের থ্রুতে আমার হয়েছিল। Google AdSense থেকে তো বোধহয় আর্নিং ব্র্যান্ডিং থেকে কম ইউজুয়ালি। হ্যাঁ, হ্যাঁ, ইউজুয়ালি কম। একদমই তাই, এটা এটা একদমই অনেকেই তাই। এটা যার দর্শক খুবই থাকে হ্যাঁ। তারা এটা বোঝে না। সবাই ভাবে ইউটিউব করলে প্রচুর টাকা কামানো যায়। ভেতরে অনেক গল্প আছে। আমি জাস্ট এটা ভেবে বলতে পারি AdSense থেকে টাকা কিন্তু অতটাও আসে না, যতটা ব্র্যান্ডিং থেকে আসে। একদমই তাই। ঠিক আছে? তো উম আ তো তুমি ব্র্যান্ডিং শুরু করলে। ঠিক আছে? এবং এর মাঝে এই যে মাঝে বলুন এর পরে যখন শুরু হলো, তখনও তুমি নিশ্চয়ই মেইল করে যাচ্ছ আরো না ব্র্যান্ডদেরকে? তখন আমি অলরেডি মানে ওই জায়গাটা আজকে আর মেল করে লাভ নেই। আমি আমার নিজের কাজের উপরে ফোকাস করি। আমার ওরাই দেখে নিজের তোমায় কাজটা কনট্যাক্ট করেছিল? হ্যাঁ, আমার নিজের কাজটাকে ভালো করতে হবে, ইমপ্রুভ করতে হবে। তো সেটা কি করে করা যায় সেটা আমি দেখি। কারণ আমার ততদিনে আমি এটুকু বুঝতে পেরে গিয়েছি যে ব্র্যান্ডের যখনই চোখে পড়বে তখনই আমাকে রিচ আউট করবে। আদারওয়াইজ ওই হয় আমার মেল পড়ে থাকবে, স্প্যামে পড়ে থাকবে। আর না হলে হয়তো দেখে একটা ঠিক আছে আমরা কনট্যাক্ট করব যখন দরকার হবে এরকম একটা। তার থেকে বড় কিছু আর হয়নি আরকি। আমার ক্ষেত্রে তো হয়নি। ওই সময় কোনো এমন স্পেসিফিক ভিডিও যেটার জন্য তোমার মনে হয় যে তোমার চ্যানেলটা ভালো হয়েছিল, তোমার কাজটা চোখে পড়েছিল? এরকম কিছু? আ ১ম যে একদম ভিডিওটা আমার ৩ সপ্তাহের মধ্যে আ ১,০০,০০,০০০ ভিউজ মানে ক্রস করে গিয়েছিল। সেই ভিডিওটাও একটা ব্র্যান্ড প্রমোশনেরই ভিডিও ছিল। মানে সেটা অ্যাকচুয়ালি আমার এসেছিল Instagram এর জন্যে। Instagram এ আমার ওটা বেশি হয়নি 5,০০,০০০ মতন হয়েছিল ভিউজ। বাট YouTube এ আমি ব্র্যান্ডকে জানাইওনি। আমি এমনিই পোস্ট করেছিলাম ওটা। তো ৩ সপ্তাহের মধ্যে যখন আমার ১,০০,০০,০০০ বেশি ভিউজ আসে তখন আমি ব্র্যান্ডকে জানাই। মানে নিজেই এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। ওটা আমার ১ম এত ভিউজ। তো আমি ব্র্যান্ডকে জানাই। তো ব্র্যান্ডও এত খুশি হয়েছিল যে ওটাই আমার ফার্স্ট এবং লাস্ট যে ভিউজ দেখে তারা নিজেদের থেকে আমাকে আর কি পেমেন্ট করেছিল। মানে আমার তখন যা চার্জেস ছিল তার থেকেও বেশি আমাকে পেমেন্ট করেছিল। তো আমি ভীষণভাবে কৃতজ্ঞ সেই ব্র্যান্ডের কাছে। সেটা ভালো মানে না পে করতেও পারতো কিন্তু তারা হ্যাঁ, হ্যাঁ, অনেস্ট। এক্সাক্টলি মানে ওটাকে অ্যাপ্রিশিয়েট করেছি। আমি ইভেন নাও বলেছিলাম যে, "না, এটা আমি আমার নিজের তরফ থেকে করেছি। প্লিজ এটার কোনো দরকার নেই।" বলছে, "না, আমরা খুশি হয়ে এটাকে তোমাকে তারা দিচ্ছি। সৎ, প্লিজ অ্যাকসেপ্ট ইট।" তারা তো যথেষ্ট এটা সৎ। হুম। কিসের ভিডিও ছিল ওটা তখন? এটা একটা স্কিন কেয়ারের ভিডিও ছিল। খুব নরমাল। মানে কি হয় না YouTube এ যত তুমি পারবে মানে রিয়াল জিনিস যত আমরা মানে অডিয়েন্স কিন্তু বোকা নয়। অডিয়েন্স সব বুঝতে পারে। আবার একটু বেশি স্মার্টি প্যান্টস আছে। আমি তাদের কথা ধরছি না। বাট ইন জেনারেল কিন্তু অডিয়েন্স বোকা নয়। তো যখনই আমরা বেশি রিয়ালিস্টিক জিনিস তুলে ধরতে পারি তখন কিন্তু অডিয়েন্স ওটা বেশি আর কি বুঝে ওটা দেখে ওটা ভালোবাসে আমার যেটা মনে হয়। তো আমার এই স্কিন কেয়ারের ভিডিওটাও ওরকমই ছিল। কারণ আমার ছোটবেলা থেকে স্কিনে একটা ইস্যুস ছিল। সেটাকে আমি যখন থেকে আমার কনটেন্ট ক্রিয়েশন এর জার্নিটা স্টার্ট করি, কখনো আমি সেই জিনিসটাকে হাইড করিনি। আমার যেটা আছে সেটা আছে। অ্যাকসেপ্ট ইট অর নট বিকজ আমার মতন এরকম কিন্তু আরো অনেক শয়ে, শয়ে, হাজারে, হাজারে ছেলেমেয়েরা আছে যাদের এই প্রবলেমটা আছে। তো সেটার সাথে আমার মনে হয় অনেক মানুষ খুবভাবে রিলেট করতে পেরেছিল। যার জন্য এটা হয়তো এত কম সময়ে এতটা রিচ হ্যাঁ, পেয়েছিল মানে ভিডিওটা। তুমি যদি মানে কাউকে তার খুব মানে সমস্যাটা বলতে পারো বা তার মতো করে যদি গল্পটা তার কাছে আসে, সে তো কানেক্ট করবেই এখানে। তো এটা কোন সাল তখন? এটা 2020 তেই হবে। হ্যাঁ, হ্যাঁ, কোভিডের হ্যাঁ। সময় তার মানে? হ্যাঁ, 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 ওরকম তা সময়। কোভিডের সময় তুমি ১ম ব্র্যান্ড প্রমোশন পেয়েছো তার মানে? ফার্স্ট টাইম হুম, হুম, কাছাকাছি। হুম। তো কোভিডের সময় ইনকামের অবস্থা এমনি মানুষজনের খুব খারাপ। ওই টাইমটা কিভাবে সারভাইভ করলে? স্টার্টিং এ তো খুবই অবস্থা খারাপ ছিল। সত্যি কথা বলতে ফ্যামিলির দিক থেকে মানে আমার যে কাজটা করে মানে আমরা ৩ জন যে ফ্যামিলি মেম্বার, আমার এখন ম্যারিড বাট আ বা
আমরা যে ৩ জন যে ফ্যামিলি মেম্বার ছোটবেলা থেকে মানে আমাদের মাধ্যমিকটা শেষ হয়, তখন থেকে আমরা ৩ জনেই আর্নিং মেম্বার আমাদের ফ্যামিলির। ৩ জন মেম্বার, ৩ জনেই আর্নিং মেম্বার। তো ৩ জনেরই আর্নিংটা বন্ধ হয়ে যাওয়া কোভিডের সময় এটা তো খুবই ডিফিকাল্ট ছিল। আ কি বলবো? তবুও ওই হয় না যে যতই কঠিন সময় হোক না কেন, কাছের মানুষরা যদি সাথে থাকে আমরা খুব ভালো, ভালো টাইম স্পেন্ড করতাম। বিভিন্ন রকমের খাবার-টাবার বানাতাম ঘরে বসে থেকেই। তো এগুলো চলতো। টাইম তো obviously খুব ডিফিকাল্ট ছিল। খুবই ডিফিকাল্ট ছিল সেই সময়। মানে অনেক কিছুই ফেস করতে হয়েছিল। আ সেই সময় প্রেগন্যান্ট ছিল। তো সেই সময় তাকে যে একটা যথেষ্ট খাবার-দাবার দেয়া, সেই জিনিসটাও আমরা মানে টাকার থেকেও বড় কথা সে সাপ্লাইটাও পাচ্ছিলাম না। তো এটা আমাদের তো খুবই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে কোভিডের সময়। তারপর আস্তে, আস্তে তোমার ক্ষেত্রে যদি আমি ধরি, কনটেন্ট ক্রিয়েশনটা তোমাকে হেল্প করেছে অনেকটা। হ্যাঁ, এটা তো অনেকটাই হেল্প করেছে এটা আমাকে। 2020 শেষের দিকে বা 21 এর শুরুতে বলা যেতে পারে? হ্যাঁ, ওটা শেষের দিক থেকে মানে তখন আস্তে, আস্তে যখন কোভিডটা ফার্স্ট যে আ ফার্স্ট লকডাউনটা যখন উঠলো। লকডাউনটা যখন উঠে যায় হ্যাঁ। তখন হচ্ছে কুরিয়ার তখন তো শুরু হয়ে যায়। না 20 আগস্টের দিকে বোধহয় লকডাউনটা উঠলো। ওই কি আর যেন একটা তারপর বলছিল, নামটা ভুলে গেলাম। পুজোর আচ্ছা, সময়টা থেকে পুরো সময়টা মোটামুটি উঠে যায়। তখন শুরু হয়ে যায় হ্যাঁ, কুরিয়ার। হ্যাঁ। তো সেজন্য প্রোডাক্ট আসাটা তখন প্রবলেম ছিল না। আর আমাদের তো সবকিছুই থ্রু মেইল হয়। তো ফিজিক্যাল প্রেজেন্স এর তো কোনো ব্যাপার নেই। না, শুধুমাত্র কুরিয়ারের প্রবলেমটা হতো যেটা কিনা তখন শুরু হয়ে যায়। তো সেই সময় থেকে আর ফিরে তাকাতে হয়নি মোটামুটি মানে কাজ তখন থেকে করে যাচ্ছি বাহ! আরকি তো কম তুমি বেশি। কনটেন্ট ক্রিয়েশন ছাড়াও মানে ধরে নাও অনেক কনটেন্ট ক্রিয়েটর, তুমি এমন দুটো কাজ করো যে দুটো থেকেই লোকে সিনেমায় আসার চেষ্টা করে। একটা মেকআপ অন্য জায়গায়, আর একটা কনটেন্ট ক্রিয়েশন, সেটাতেও লোকে চেষ্টা করে। তো তুমি কখনো চেষ্টা করোনি কোনো শর্ট ফিল্ম হোক, মিউজিক ভিডিও হোক, চেষ্টা করোইনি? না। তোমার কোনো ইন্টারেস্ট নেই এদিকে যাও এটা? যদি অফার আসে যেমন একবার অফার এসেছিল হ্যাঁ, আমাকে ওয়েচওয়েট থেকে হ্যাঁ। কনট্যাক্ট করেছিল যে তোমার সবকিছু পাঠাও তুমি কি এরকম ইন্টারেস্টেড আছো আচ্ছা হ্যাঁ এটা তো একটা ভালো অপরচুনিটি কেন থাকবে না বাট সেটা সামহাও হয়নি কেন জানি না তো এরকম মানে সেরকম ভাবে আমার যে খুব একটা ইচ্ছে আছে তাও না বাট অপরচুনিটি আসলে সেটাও আমি কখনো ছাড়বো না দেখে বুঝে হয়তো চান্স যদি পাই তো করব বা এরকম কিছু ভালো, জেনে রাখা ভালো। আমাদের জন্য ভালো। আচ্ছা যাই হোক, তো আ আমরা তুমি এটা ২১-২২ টাইমে। তো এরপর যখন তুমি এখন তুমি যখন নিজের কাজগুলো এখন যেভাবে এগোচ্ছ তোমার কাজে, এখন তোমার প্ল্যানিং কি ফিউচার হিসেবে? নাথিং, নাথিং প্ল্যানিং। যেভাবে এগোচ্ছে সেভাবেই হ্যাঁ, এগো। আমি শুধুমাত্র চাই যে আমি যে কাজটা হ্যাঁ, করছি, কারণ আমি এটা খুব ভালোবাসি হ্যাঁ, করতে। হ্যাঁ। কারণ আমি যেটা বললাম মানে যার জন্যে আমি এতটা স্ট্রাগল করেছি। তো আমি এই কাজটা করতে খুবই ভালোবাসি। তো আমি চাই এই মেন্টাল পিসটা যেন আমার সবসময় বজায় থাকে। ভীষণ বড় কথা বলে ফেলেছো। যত বেশি তুমি উপর দিকে যাবে, আমাদের টিম শুনছে, সবাই দেখছে। ঠিক আছে। মেন্টাল পিস পাওয়া খুব চাপের ব্যাপার। খুব ইউ আর চাপের স্মার্ট ব্যাপার। লেডি। ঠিক আছে। মানে টাকাটা যতটা যে থাক অসুবিধা নেই। এর থেকে ঝামেলা করে লাভ নেই আর। হ্যাঁ, এর থেকে বেশি ভালো, ঝামেলা করে লাভ নেই। খুব ভালো। আমার নিজের কাজের থ্রুতে কি হয় ব্র্যান্ড প্রমোশন আসে, কাজ আসে, টাকা আসে। সবসময় টাকার দিকে তাকিয়েও কিন্তু মেন্টাল পিসটা না, আসে না। না। যদি নিজের কাজটা দেখতে এই যে একটা ভিডিও হচ্ছে, এই হ্যাঁ। ভিডিওটা যদি আমার নিজেরই দেখতে ভালো না লাগে, তখন ওই যতই আরে টাকা হোক আর যাই হোক না কেন, ভালো লাগা ওই তো অনেক। মেন্টাল পিসটা আসে না। তুমি যদি তোমার কাজটা দেখতেই না পাও সময়ের জন্য। এক্সাক্টলি। ঠিক আছে? যেটা আমাদের ক্ষেত্রে অনেকবার হয় যে আমরা কাজে এতটাই ব্যস্ত বুঝতে পারছি না চলছে কি। মানে মোমেন্টটা এলো চলে গেল। এনজয় করতে পারলাম না। ওটা বাট মানে ওটা খুব উচিত করা। ভালো না ব্যাপারটা। ঠিক আছে? ওটা উচিত মানে নিজের কাজেরই ইমপ্রুভমেন্ট হয় আমার যেটা মনে হয়। মানে আমি এরকম আছে ফাঁকা সময় যখন আমার পুরো ব্ল্যাংক লাগে যে কিছু আমি ভাবতে পারছি না, কিছু হতে পারছি না। কি আইডিয়াস আসবে, কি করব কিছু ভাবতে পারি না। আমি তখন নিজের পুরনো ভিডিও দেখি। যে ওই ২ বছর আগের মৌসুমে কিভাবে এটা ভেবেছে, কিভাবে এটা করেছে সেটার মধ্যে ঢোকার চেষ্টা করি। তো সেইভাবে নিজের কাজটাকে যেগুলো ফ্লস আছে সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করি। তো এইভাবেই আরকি করি তোমার নিজের কাজগুলো। তোমার খুব ভালো ব্যাপার এটা। তোমার তাহলে ৩ টে সোশ্যাল মিডিয়া হিসেবে তুমি Facebook, Instagram, YouTube ৩ টাই করছো, রাইট? হ্যাঁ, আর Facebook তো আমার হ্যাক হয়ে গেছিল। এ বাবা! তারপর হ্যাঁ, কখন? মানে 100K হয়েছে উইদিন 6 মান্থস 100K হয়েছে। তারপরে হ্যাক হয়ে যায়। মানে অদ্ভুতভাবে হ্যাক হয়ে যায়। সেটা হচ্ছে আমার Facebook এর নোটিফিকেশন আসে একটা যে আমি কমিউনিটি গাইডলাইনস আ ভায়োলেট করেছি এবং Facebook এর লোগো দিয়ে। তো obviously নোটিফিকেশন থেকে এভাবে হয় আমার জানা ছিল না। আমি ক্লিক করি অ্যান্ড
তারপর হ্যাক হয়ে যায়। অনেক চেষ্টা করি, এখনো পর্যন্ত ফেসবুকটা রিকভার করতে পারিনি। এখন নতুন যারা হয়েছে। তোমরা দেখছো, ওই ফেসবুকে অনেকেই দেখছো, কমেন্ট করছো, কিছু মিস ইনফরমেশন আমার ব্যাপারে আপলোড করা হয়েছে, সেটা দেখছো তোমরা, দেখে আমার ব্যাপারে কিছু নেগেটিভ কমেন্টস করছো। বাট আমি বারবার বলছি, ওটা হ্যাকার ইউজ করছে, আমি করছি না। আমার নতুন ফেসবুক পেজ খুলেছি রিসেন্টলি, সেটাও মা জোর করাতে। পেজটা যে ভালো করে বলে দাও, এখানে লোকে বুঝতে পারবে। মৌসুমী কুণ্ডু নামেই আছে। এবার ওটাই কনফিউশন ক্রিয়েট হচ্ছে, হ্যাকার আরও মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছে ওই লোকজনের নামে। কত সময় ভাই! এবার আমার ভিডিওই আপলোড করছে। তো মানুষ তো ওটা বুঝতে তো একটা পেজের মধ্যে ঢুকবে, দেখবে, অত তো রিসার্চ কেউ করে না। জাস্ট ভিডিও দেখছে, স্ক্রল করছে, ভিডিও দেখছে, বুঝতে তো পারছে না। তো কনফিউশন ক্রিয়েট হচ্ছে। বাট কি করব? আমাকে ফেসবুক হেল্প করেনি, থানাতে গিয়েছি, পুলিশ স্টেশন, কোনো রকমভাবে কেউই হেল্প করেনি। মানে অ্যাটলিস্ট পেজটা ব্লক করুক, সেটাও হয়নি। আচ্ছা। এটা খুব একটা বাজে একটা ফেজ দিয়ে তুমি গেছো। বাবা! এটা আচ্ছা। ভীষণ ডিপ্রেসিং একটা জিনিস, যেটা কিনা মনে হয় না আমাদের মানে কনটেন্ট ক্রিয়েটর যারা আছি তারা এরকম কমেন্ট পাই বা এরকম চারিদিক থেকেও শুনতে পাই যে, এই প্ল্যাটফর্মগুলো আছে বলে তোমরা আছো, এই প্ল্যাটফর্মগুলো না থাকলে তোমাদের কি হবে? তখন এই জিনিসটা না আমাকে খুবভাবে হিট করে। যে সত্যি এটা যদি না থাকে, তখন আমি মানে এভাবে হ্যাক হয়ে গেল, এত কষ্ট করে একটা তৈরি করা পেজটা এরকম হ্যাক হয়ে গেল, চলে গেল হাতের থেকে। তো এরপরে কি? এরপরে কি 0? তারপরে আমি নিজেই আবার ভাবলাম যে, আমার এই ফেসটা তো কোথাও যাবে না। ফেসটা তো মানুষের মনে থাকবেই। মানে আজ না হোক কাল কোথাও না কোথাও মানুষ তো চিনতে পারবে, জানতে পারবে। কিছু তো একটা মানুষের মনে ছাপ রেখে যাচ্ছি। এই প্ল্যাটফর্মগুলোই কিন্তু সবকিছু শেষ নয় আমাদের আইডেন্টিটির জন্যে। আমাদের মুখটা, আমাদের কাজটা একটা কিন্তু অনেক বড় বিষয়। আমার মনে হয় মানুষের মনে যেটা ছাপ রেখে যায়। যার জন্য তারাও YouTube খোলে, মানে ভাইস ভার্সা হয়। শুধুমাত্র YouTube এর জন্য আমরা আছি তা নয়। আমাদের জন্যও YouTube চলছে বা Instagram চলছে। মানুষ এতটা টাইম স্পেন্ড করছে সোশ্যাল মিডিয়াতে। তো ওই একটা খুব খারাপ ফেজের মধ্যে দিয়ে গিয়েছি। আবার এসব ভেবে-টেবে একটু নিজেকে আরকি ভালো। বাকলাপ তো এই করেছি। ৩ টে প্ল্যাটফর্মের মধ্যে তোমাকে যদি একটা প্ল্যাটফর্ম চুজ করতে বলা হয়, তুমি কোনটা চুজ করবে? অবভিয়াসলি YouTube। ইউটিউব দিয়ে শুরু। হ্যাঁ, ওটা আচ্ছা। দিয়েই শুরু, ওটার জন্যেই সবকিছু শুরু। আর আপনারাও ইউটিউবে এই কাজটা দেখছেন কোনো হ্যাঁ, একদমই তাই। হুম। আর যে আমার কাজের রিকগনিশন পাওয়াটা YouTube এর থ্রুতেই ১ম হয়। তো ইউটিউব টাকা পয়সাও YouTube থেকেই বেশি আসে। তো সেই কারণে আচ্ছা। তো না, আমি রিসেন্ট শুনছিলাম নাকি Instagram থেকে ব্র্যান্ড প্রমোশন বেশি হচ্ছে ইউটিউবের থেকে? হয়, বাট YouTube এ বেশি হয়। তোমার ক্ষেত্রে ইউটিউবটা হ্যাঁ, বেশি আমার হচ্ছে। ক্ষেত্রে YouTube এ ইউটিউবটা বেশি বেশি হয়। হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো অবসর সময়ে তুমি বলেছিলে বই পড়া বা এখনো হয় না, হয় না? এটা না আমার পুরো ৩-৪ বছরের জন্য পুরো বন্ধ ছিল। বন্ধ মানে আমি একটা বই ভুলে গিয়েছি কি হয়। রিসেন্ট আবার শুরু করেছি। কারণ আমার মনে হয় একটু দরকার, একটু কামনেস দরকার। আর বই-ফই পড়ে ওটা আসে। তো ওই কারণে আবার স্টার্ট করেছি বই পড়া। নতুন কি বই পড়ছো? নতুন রিসেন্ট বুদ্ধদেব গুহ পড়লাম। তারপরে মানে আমার না ম্যাগাজিন পড়তে খুব ভালো লাগে। এখনো পড়ো? আনন্দলোক দিয়ে শুরু ও করেছি। ভালো, কারণ খুব ভালো। অনেকদিন হ্যাঁ। পরে তো, যে বড় কোনো উপন্যাস নিয়ে বসলে না তখন মাথা খারাপ হয়ে যাবে। তো বেটার আমি ছোট কোনো ম্যাগাজিন নিয়ে, যেটা ছোটবেলার একটা হ্যাঁ, ইমোশনস ছিল আনন্দলোক বলছি, সকলের। হ্যাঁ। তো ওই আনন্দলোক দিয়ে ১ম এইবারে পড়াটা শুরু করি পুজোর সময় পুজো থেকে। বার্ষিকী যেটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওখান নস্টালজিয়া। থেকে হ্যাঁ, ওখান থেকে শুরু হয়। তো ওই খুব একটা টাইম হয় না, বাট তাও ম্যানেজ করার চেষ্টা করছি। আগে নিশ্চয়ই রেগুলার পুরো ব্যাপারটা ছিল। হ্যাঁ, বাবা! বই, তার ভেতরে গল্পের বই। এই করে কাটিয়েছি আমরা। হ্যাঁ, এখনকার বাচ্চারা বুঝবে না এক্সামের আগে বই শেষ হয়নি। গল্পের বই পড়া শেষ হয়ে গেছে। পুরো। তো ওই সময় কোন গল্প বই পড়তে বেশি ভালো লাগতো? তাও আহ কিরকম, কোন জনরা? ডিটেকটিভ, ভূত? ডিটেকটিভ তো খুবই ভালো লাগতো। ডিটেকটিভ পড়তাম। মানে ফেলুদা থেকে শুরু করে সবকিছুই, কাকাবাবু। কাকাবাবু আমি বলব, আমি কাকাবাবু অতটা ফ্যান নই। আমি জানি অনেকেই তার জন্য হয়তো অপছন্দ করবে। বাট honestly স্পিকিং আম আমার ফেলুদা পড়তে যতটা ভালো লাগতো, যতটা ইন্টারেস্টিং লাগতো, বা প্রফেসর শঙ্কু আমার খুব ভালো প্রচন্ড লাগতো। প্রিয়। হ্যাঁ। তো এই জিনিসগুলো পড়তাম। আর ছোটখাটো যে অনেক রোমান্টিক নভেল থাকে সেগুলোকে পড়তাম। সুচিত্রা ভট্টাচার্য, বুদ্ধদেব গুহ তো আছেনই। তারপর সুনীল গঙ্গোপাধ্যায়, এসব মেইনলি টুকটাক আমরা মানে বাংলা লিটারেচার। হাতে, হ্যাঁ, হাতে যা পেতাম তখন পড়তামই। তারপরে যখন ইংলিশ লিটারেচারের কথা যদি বলো, যখন পড়া শুরু করি গ্র্যাজুয়েশনে, যেহেতু ইংলিশে অনার্স ছিল, তখন থেকে আবার ওই ইংলিশ লিটারেচার একটু পড়া শুরু হয়। এটাও এদিক ওদিক করে পড়তাম। মানে এখন তো কি বলবো, এখন
এত বছরের গ্যাপ হয়ে গেছে না, ভুলেও গেছি হয়তো অনেক কিছু। আবার শুরু করলে হয়তো নতুন করে শুরু করা হবে। তো না, ভালো শুরু লাগবে করাটা ওটা। জরুরি। এটা আমাদের জন্য খুব জরুরি। আর বই পড়াটা খুব জরুরি। এটা মিথ্যা বলব না। আমাদের সবার জীবন থেকে অনেকটা করে চলে যাচ্ছে। তো আমি বই ছাড়া আর ক্রিয়েটিভ কনটেন্ট ছাড়া, মেকআপ ছাড়া আর কিসে তুমি ইন্টারেস্টেড বা কিভাবে তুমি কাজ করছো? ছোটবেলা থেকে আমি ছবি আঁকতে খুব ভালোবাসতাম। আরে বাহ! আমার খুব ইচ্ছে ছিল ছবি আঁকা শিখবো ঠিকবো। বাট সেটা obviously ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর জন্য হয়নি। পড়াশুনো চালানোটা যেখানে ডিফিকাল্ট ছিল, তো ছবি আঁকা হয়নি। মানে সেখান থেকেই মেইনলি কিন্তু মেকআপে আসা। আমি বললাম না একটা আর্ট, ওটার মধ্যে আমি দেখতে পেলাম যে আমি খুব পোর্ট্রেট আঁকতে ভালোবাসতাম। তো এর হচ্ছে এটা ইন্টার রিলেটেড পুরো। মানে যখন মানুষের উপর মেকআপ করছি যে জিনিসটা, আর ছবি আঁকাটা, লাইট আর শ্যাডোর কাজটা পুরো ইন্টার রিলেটেড। তো আমার খুব ভালো লাগতো। এখনো আমার ইন ফিউচার ইচ্ছে আছে, যদি কখনো মেকআপ থেকে যদি সরে গিয়ে অন্য কিছু করি, তো আমার ইচ্ছে আছে আর্ট নিয়ে কিছু করার। আর্ট নিয়ে। তাহলে তুমি ছবি আঁকাটাকে আবার শেখা বা শুরু করছো না কেন? তোমার তো অলরেডি মেকআপ করে তোমার তো ওই হাত যে সেট হয়ে যাবে। টাইম, সময়। না, না, নিজের জন্য সময় বের করাটা খুব জরুরি। হ্যাঁ, আর এটা ওটা একটা আস্তে, আস্তে সুপ্ত চেষ্টা করব। মানে ইচ্ছা ছোটবেলায়। তোমার একদমই যদি তাই। ট্র্যাক করা যায়, তোমার অ্যাকচুয়াল ইচ্ছা ছিল ছবি আঁকা পেইন্টার হিসেবে। একদমই ওখান তাই। থেকে এত কিছু জার্নি। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। ওটাকে ছেড়ে দেওয়াটা ঠিক না। চেষ্টা করে দেখো, নিশ্চয়ই হবে। ছবি আঁকাটাই আমার মেইন ইচ্ছেও ছিল ছোটবেলায়, যে ছবি আঁকা নিয়ে পড়াশোনা করব। যেটা কিনা হয়নি। তো এবার দেখা এখনো যাক হতে ইন পারে। ইউ ফিউচার নেভার কি নো। হয়। হ্যাঁ, ঠিক আছে। দেখা যাক। অনেক ভালো ইউনিভার্সিটিতে পড়ানো হয়। না, আমি তো ছোটবেলা থেকেই আ অনেক ছবি ভালো যারা আঁকে তাদের সঙ্গে থেকেছি এবং দেখেছি। এটা একটা অদ্ভুত ধরনের একটা ইমাজিনেশন, খুব ভালো ফ্যাসিনেটিং জিনিস যারা করে এবং শিল্পী সত্তাকে বের করে নিয়ে আসে খুব ভালোভাবে, একদমই তাই। খুব ভালোভাবে। তো যাই হোক, আমরা আমাদের আলোচনার অনেক শেষের দিকে এসে গেছি। যারা তোমার মতো শিল্পী এবং যারা শিল্পী সত্তাকে বাড়ানোর জন্যই কোনো না কোনোভাবে ক্রিয়েটিভ কনটেন্টকে বেছে নিচ্ছে এবং এখন ক্রিয়েটিভ কনটেন্টের এখন যে টাইমটা প্রচণ্ড বেশি কম্পিটিশন চলে এসেছে এখন যারা এসেছে। এবং তোমার ক্ষেত্রে সুবিধা, তুমি প্রপার কলকাতা থেকে শুরু করোনি। কলকাতা থেকে অনেকটা দূর, বনগাঁ অনেকটাই বাইরে, ঠিক আছে? অনেকটা গ্রাম্য এলাকা কাইন্ড অফ। সেখান থেকে তুমি আজকে এই জায়গায় পৌঁছেছো। এটা আমার মনে হয় অনেকের কাছে, যারা দর্শক আছে তাদের কাছে এটা ইন্সপিরেশন কোথাও না কোথাও। তো এরকমই যদি কেউ আজকে শুরু করতে চায়, তুমি তাদের তাদের জন্য কি বলবে অডিয়েন্সের হিসেবে? আহ দেখো, শুরু করতে চাই আমি সবার আগে এটা বলব, মানে আমার না প্রচুর মানুষের সাথে কথা হয়। Instagram এর থ্রুতেই আমার প্রচুর মানুষের সাথে কথা হয়, যারা চাইছে কনটেন্ট ক্রিয়েশন এর কাজটাকে শুরু করতে। আ কিছু, কিছু মানুষের সাথে আমি কথা বলে এটুকু বুঝেছি যে শুধুমাত্র করছে, অনেকেই আজকাল করছে বলে তারা করতে চায়। আমি বলব এটা কখনোই করো না। যদি তোমার ভালো লাগে, যদি তুমি এটার ব্যাপারে প্যাশনেট থাকো, আ তবেই শুরু করো। মানে অনেকেই আছে যে আমি YouTube চ্যানেল খুলবো, বাট কি নিয়ে খুলবো আমি জানি না। দিদি তুমি একটু সাজেস্ট করে দাও। বাট এভাবে হয় না। কাজের প্রতি প্যাশনটা আগে দরকার। আর তারপরে তো ক্রিয়েটর যে কেউ হতে পারে। তাই না? মানে একজন গভর্নমেন্ট সার্ভিস করছে, সেও কিন্তু আজকাল কনটেন্ট ক্রিয়েশন এর কাজ করছে। বা নেভিতে জব করছে, সেও আজকাল কনটেন্ট ক্রিয়েশন এর কাজ করছে। মডেল, অ্যাক্টর, অ্যাক্ট্রেস সকলেই। তো সাইড বাই সাইড তোমরা এই কাজটা করতে পারো। বাট তোমাদের কাজটা কিসের ব্যাপারে তোমরা প্যাশনেট, সেই জিনিসটা আগে তোমাদেরকে দেখতে হবে। তারপর তো আমার মনে হয় প্যাশন যদি থাকে কাজের প্রতি, তাহলে অলরেডি আইডিয়াস চলে আসে। অলরেডি আমরা জানি আমরা কি করব এটার সাথে। হুম, তাই না? হুম, হুম, হুম। তো এটাই। আর কি? না, অনেকটাই বড় কথা বললে তুমি। আ এটা খুব ভালো কথা বললে। মানে কনটেন্ট ক্রিয়েশন আসলেও যেটা তুমি ভালোবাসো সেটা হ্যাঁ, করো। নাহলে হ্যাঁ। কিন্তু বার্ডেন হয়ে যাবে তোমার মাথার উপর। হ্যাঁ, এক্সাক্টলি। না হলে একটা সময় মনে হবে, আরে আমার তো ভিউজ আসছে না, আমার তো ব্র্যান্ড প্রমোশন আসছে না। আমি কি করব? আমার তখন গিভিং আপ যে অ্যাটিটিউডটা তখন চলে আসে। কিন্তু কাজটা যেটা আমি বললাম, আমি যেহেতু ভালোবাসতাম মেকআপ করতে, আমার ওটা একটা রিল্যাক্সেশন এর জায়গা ছিল। মানে আমি এই রুমে বসে মেকআপ করছি, মানে তখন কি বলবো, একটা মেডিটেশন এর মতন কাজ। তো আমার তখন আর্নিং হচ্ছে কি হচ্ছে না, ভিউজ পড়ছে কি পড়ছে না, এই জিনিসগুলো আমার তখন মাথাতে আসতো না। আমি কাজটা করে যেতাম যেহেতু ভালোবাসতাম তাই। তো ওই জিনিসটা থেকে, ভালোবাসা থেকে আসে। তো ভালোবাসা দিয়ে তুমি কাজটা শুরু করো। অবশ্যই খুব ভালোভাবে সবকিছু। আর আমরা যদি কিছু চাই মন থেকে, তো সেগুলোর ওয়ে আমরা নিজেরাই বার করতে পারি। একদম, একদম। কেউ বলে দিতে পারে না, কোনো YouTube ভিডিও তোমাকে বলে দিতে পারবে না যে তুমি কিভাবে করবে, কি, কি উপায় থাকতে পারে। সেটা হয়তো তার জন্য একটা কনটেন্ট হতে পারে। বাট 5 তুমি ওয়ে যদি 5 ওয়েজ অফ বিকামিং আ ইউটিউবার। হ্যাঁ, বাট ওটা হচ্ছে নিজের ইচ্ছে থাকলে তবেই হবে। নিজেই ওয়ে বার করে নিতে হুম। পারবে। না, এটা সত্যি কথা তুমি যেটা বললে যে কাজের, নিজের কাজের প্রতি ভালোবাসা থাকলে কি মানে কাজে যখন রেগুলার আসছে না, তোমার মধ্যে একটা পেশেন্স থাকবে। আর পেশেন্সটা খুব জরুরি যেকোনো জায়গায় থাকার জন্য। যাই হোক, আমরা আমাদের আলোচনা শেষের দিকে এসে পড়েছি।
আর তুমি অনেকের কাছে ইন্সপিরেশন, কারণ তুমি একদম প্রত্যন্ত জায়গা থেকে উঠে এসে, এবং আজকে যেটা তোমার জানতে পারলাম, যা জানতাম না, যে ছোটোবেলায় একটা স্ট্রাগল থেকে উঠে এসে, অনেক জায়গা থেকে উঠে এসে আজকে তুমি একটা অন্য জায়গায় লাইফটাকে নিয়ে গেছো এবং তোমার ফ্যামিলিকে সাপোর্ট করছো। তার জন্য তোমাকে অনেক অনেক অভিবাদন। আশা করবো তোমার মতো, তোমার থেকে দেখে অনেকেরই জীবনে সাহস পাবে কাজ করার। তো আজকে আমরা এই বলে আমাদের আজকে যে অনুষ্ঠানটা শেষ করছি, আমাদের আড্ডাটা শেষ করছি। তুমি আমাদের এখানে এসেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক এবং ইউ আমাকে ডাকার জন্যে এরকম একটা অনুষ্ঠানে। এটা আমার ১ম এরকম কোনো একটা অনুষ্ঠান। তো থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমার এক্সপিরিয়েন্স খারাপ হয়নি আমার সঙ্গে না, কথা না, বলতে। ভালো এক্সপেরিয়েন্স যাই হয়েছে। হোক, আমাদের টিমের তরফ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর কাকিমাকে আমার তরফ থেকে অবশ্যই প্রণাম জানাবে। আর তোমরা ভালো থেকো। একদম। আর তোমরাও খুব ভালো থেকো আর খুব ভালো, ভালো কাজ করো তোমরা। খুব ভালো হচ্ছে। আমাকে যে কটা ভিডিও পাঠিয়েছো আমি দেখেছি। ভীষণ ভালো লেগেছে। আরো, আরো ভালো কাজ করো। ধন্যবাদ, পাশে থেকো। একদম। নমস্কার। নমস্কার। তাহলে দর্শকরা, আপনারা দেখলেন যে আমাদের সঙ্গে আজকে যিনি ছিলেন, তিনি কিভাবে তার জীবনে একটা সময় থেকে, ছোটোবেলা থেকে কীভাবে স্ট্রাগল করে এসে তিনি নিজের জায়গাটা দাঁড় করিয়েছেন। ঠিক আছে? তো আপনাদের সবাইকে এটা বলব যে ছেড়ে দেবেন না, লড়বেন। কারণ যদি মৌসুমীর মতো কেউ একজন, বা অনেকেই যারা একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসছেন, বা ছোট মফস্বল থেকে উঠে আসছেন, এবং তাদের কাজ তারা করতে পারছেন, নিজের জায়গা বানিয়ে নিতে পারছেন, সমস্ত রকম চ্যালেঞ্জেস কে উপেক্ষা করে, আমার মনে হয় আপনি, আমরা অনেকেই এটা পারবো। তাহলে দেখা যাক, আমরা লড়ে যাই, আরও ভালোভাবে কাজ করে যাই, আমাদের বাড়ির সবাইকে ভালো রাখি, নিজের মা বাবা সবাইকে ভালো রাখি। এই করেই আমরা আজকে বিষয়টা শেষ করছি। আবার দেখা হবে, পরের বিষয়টা অন্য কেউ আসবে। আপনি ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন। নমস্কার।